আপকি আদালতে সুপারস্টার সানি দেওলের বিরুদ্ধে অভিযোগ হলো যে ওনার অহংকার হয়ে গেছে। সানি, এই কথাটা কি সত্যি যে এই ফিল্ম সিনেমা হলে এত হিট হয়েছে, গাদার সব তোলপাড় করে দিয়েছে, আর মানুষ বলছে যবে থেকে এই ফিল্ম হিট হয়েছে আপনার অন্য কিছু চোখেই পড়ছে না, না জওয়ান, না সুলতান, না পাঠান, না ভাইজান, শুধু তারা সিং মহান? তারা সিং, ওনারা তারা সিংকে যেভাবে তুলে ধরেছেন, এসব জনগণেরই ব্যাপার, আর ক্যারেক্টারটা এমনই হয়ে গেছে যে মানুষের মনে গেঁথে গেছে, তাই যেখানেই যায় শুধু তারা সিং, আর খুব ভালো লাগে। পাকিস্তানের লোকজন বলছে কোন তারা সিং, কোনো পাসপোর্ট ছাড়াই চলে এলো। আগেরবার যখন এসেছিল নলকূপ উপড়ে দিয়েছিল, এইবার পোস্ট উপড়ে দিল। দেখুন, এইসব কথা সোশ্যাল মিডিয়া আর এইসব জায়গাতে ঘুরতেই থাকে, কিন্তু আমি যখনই ইংল্যান্ড যাই বা এই তো দুবাইতে ছিলাম, ওয়াঘা বর্ডারেও ছিলাম, ওখানে পাকিস্তানের যে লোকজন ওইদিকে ছিল আর কি, আর আমি এইদিকে ছিলাম, তো আমি ওখান থেকে দেখছিলাম ওনারা হাত নাড়ছিলেন, ভালোবাসা দিচ্ছিলেন, ছবি তুলছিলেন। তারপর যখন দুবাইতে ছিলাম, তো ওখানে কত লোকের সঙ্গে দেখা হলো, ওনারা জড়িয়ে ধরলেন, কত ভালোবাসা দিলেন। সত্যি এমন নয় যে ওনারা ভালোবাসেন না, বিকজ আমি একজন অভিনেতা যে সবার জন্যই রয়েছে। হ্যাঁ, তারপর ফিল্ম তৈরি হয়ে যায় যেখানে আমায় অবভিয়াসলি ক্যারেক্টার প্লে করতে হয়, আর সবসময় একজন ভিলেন থাকে, একজন হিরো থাকে, তবে আমি এইভাবে কিন্তু কারোর বিরুদ্ধেই যাই না। আর তারা সিং যে ধরনের ক্যারেক্টার, ও পাকিস্তানে গিয়েও ঘাঁটি গাড়তে রাজি, আর হিন্দুস্তানেও ঘাঁটি গাড়তে রাজি। তার পরিবারকে যেখানে থাকতে দেবে সে সেখানেই থেকে যাবে, তার শুধু নিজের পরিবার চাই, আর কিচ্ছু নয়। খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট আমি পেয়েছি। পাকিস্তানেরই কেউ একজন লিখেছেন যে 22 বছর আগে কল উপড়ে নিলেন, এখানে জল আসা বন্ধ হয়ে গেল, এবার পোস্ট উপড়ে নিলেন তো বিদ্যুৎ আসা বন্ধ হয়ে গেল। এসব তো মানুষের কমেন্ট, আমি আর কি করতে পারি? না, আমি তো এমন কিছুই করিনি। আর একজন লিখেছেন যে পাকিস্তানের হাতুড়ি নিয়ে পাকিস্তানের গোটা সেনাবাহিনীকে ভয় পাইয়ে দিলেন। ব্যাপারটা সেরকম কিছু নয়। একটা ক্যারেক্টার ছিল যে নিজের ছেলেকে নিতে এসেছিল, আর তারা সিং যখন নিজের পরিবারের জন্য আসে তখন তাকে কেউ আটকাতে পারে না, এই আর কি। তারা সিংকে কেউ আটকাতে পারে না, কেউ না। একটা সিন সবাই দেখেছে যে আপনি ট্যাঙ্কের ওপর উঠে পড়েছেন, তারপর পাকিস্তানি ট্যাঙ্কের ওপর ঝাঁপিয়ে পড়ে তাতে হাত বোমা ঢুকে আবার নিজের ট্যাঙ্কে ফিরে এসেছেন। তারা সিং আমাদের যেমন মার্ভেল কমিক্সে রয়েছে, যা তাতে যেমন হিরো থাকে, আমাদের তারা সিং সেরকমই একজন। বরং আমাদের তারা সিং ওই সমস্ত সুপার হিরোদের থেকে বেশি শক্তিশালী, কারণ সে তার পরিবারের সঙ্গে থাকে। তার পরিবার যেমন দুর্বলতা, সেটাই তার শক্তি। যখন সে ফেঁসে যায় তার কাছে কিন্তু ঈশ্বরের শক্তি এসে যায়, আর যখন ঈশ্বর এসে যায় তো ঈশ্বরের সামনে কে টিকতে পারে? আপনি বলুন, কেউ না। তাহলে এই কথাটা সত্যি যে একটা ফিল্ম বানাতে প্রচুর পরিশ্রম লাগে, কারণ যে সমস্ত সিন ছিল সবই রিয়েল স্টান্টস ছিল, তাতে কোনো গ্রাফিক্স বা এফেক্ট ব্যবহার করা হয়নি। হ্যাঁ, প্রায় যে সমস্ত ফিল্ম আমি করি তাতে স্পেশাল এফেক্ট খুব বেশি ব্যবহার হয় না, কিন্তু কোনো কোনো জায়গা অবশ্যই থাকে যেখানে ব্যবহার করতে হয়। সব জিনিস আমরা অন লোকেশন করি, আমরা সেটেও করি না, উই গো টু দ্য অ্যাকচুয়াল লোকেশন, ওখানে গিয়ে আমরা শুটিং করি। আর ওখানে আবহাওয়া বা অন্য যেসব সমস্যা আছে, বিশেষ করে আজকালকার দিনে যেটা হয়ে থাকে, সবার কাছে ক্যামেরা থাকে, তো আমরা যেখানেই যেতাম কোনো ফ্যান থেমে থাকতো না, সত্যি তারা সবসময় ভিডিও করতেই থাকতো। তো এই ধরনের আর কি মানে সমস্যা পোহাতেই হয়। তো একটা ভয় হতো যে আমরা তো সবে শ্যুট করছি, পিকচার রিলিজ হতে এখনো 1 বছর লাগবে, আর এইসব ভিডিও ইতিমধ্যেই চারপাশে ঘুরতে থাকবে। তো এই ধরনের জিনিসগুলো আমরা আটকাতে পারছিলাম না। আর ডেফিনেটলি আমাদের যে সিকোয়েন্সেস ছিল, কখনো হেলথ প্রবলেম হতো, কিছু জিনিস হতো, কোথাও অন্য কিছু হতো, অন্য কিছু আবার হয়ে গেল। এই যে ট্যাঙ্ক ওড়ানো, গাড়ি ওড়ানো, বিস্ফোরণ হওয়া, এগুলো সব রিয়েল ছিল? সব রিয়েল ছিল, এই সব রিয়েল ছিল। We did all that. আর আমি শুনেছি যে যখন ছেলেকে বাঁচাতে যান তখন খুবই ধুলো মাটি উঠছিল, কিন্তু ওই সময় আপনার চোখে
সমস্যা ছিল, চোখের অপারেশন হ্যাঁ, হয়েছিল। ঠিকই। ওটা ছিল। আমার চোখে খুবই প্রবলেম ছিল। আমি অপারেশন করিয়েই গিয়েছিলাম। ওখানে অনেক বেশি ধুলো ছিল। কিন্তু করতেই হতো। আর আমি কি বলবো, আমার একটা খুব খারাপ অভ্যেস ছিল, যার জন্য বাড়িতে খুব জুতোও খেয়েছি। আমাকে সবসময় খেয়াল রাখতে বলতে, আরেকবার নয়, আমার সঙ্গে একটা অনেকবার হয়েছে এমনটা। আমি খেয়াল রাখতাম না, বিকজ আমি ওই কাজের মধ্যে যুক্ত হয়ে পড়তাম। আর জানি না লোকে কেন ভাবতো এতে কিছু যায় আসে না, কাজে লেগে পড়ে। প্রচুর ধুলো ছিল, চোখে জল ঢুকে যাচ্ছিল। আমি বারবার ড্রপ দিচ্ছিলাম যাতে বাড়াবাড়ি কিছু না হয়ে যায়। তবে বাট সব কিন্তু মোটামুটি সবকিছু ঠিকঠাকই ছিল। আহ, যে বাচ্চাটাকে আপনি বাঁচাতে গিয়েছিলেন, এটা কি সেই বাচ্চা যে 22 বছর আগে গাদারে ছিল? হ্যাঁ, 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 হ্যাঁ। এটা ওই বাচ্চাই। এই বাচ্চা সেই বাচ্চাই। আর ফিল্মের ডিরেক্টর আমায় বলেছেন যে ওই বাচ্চাটা যে ওনার ছেলে ছিল, আপনি এমন অ্যাডাপ্ট করেছেন যেন সত্যি সত্যি ও আপনার ছেলে। যাই হোক, সেটা নয়, অ্যাজ অ্যান অ্যাক্টর অবশ্যই ছেলে তো ছিলই। ওকে সেইভাবেই মানে আমি প্রায় নিজেকে সেভাবেই তৈরি করে নিই, যেমনটা ক্যারেক্টার হয়ে থাকে। ছেলে তো ছেলেই হবে, ফিলিংসটা নিয়ে আসা খুব জরুরি। আর বাচ্চার সঙ্গে আমি বারবার বলতে থাকতাম, এমন করে ভাবো যেন আমাদের রিলেশনশিপ ওটাই বাবা ছেলের। তো যেটা হয় ওই আরকি। মানে এইসব জিনিস আরকি স্ক্রিনেতে একেবারে ঠিকঠাক লাগে। এক্সপ্রেশনটাও ঠিকঠাক এসে যায়। তো আর আমার মনে আছে ১ম যে গদর ছিল তাতেও ও আমার সঙ্গেই ছিল। আর আমরা ট্রেনের বগির ওপর দিয়ে জাম্প করতে, করতে যাচ্ছিলাম, তো আমায় চেপে ধরেছিল। আমি ওকে বেঁধে রেখেছিলাম অ্যান্ড ওকে সাথে নিয়ে লাফ মারতে, মারতে যাচ্ছিলাম। এমন নয় যে কোনো ডামি রাখা হয়েছিল। তো ব এর একটা বিশ্বাস ভরসার ব্যাপার ছিল। এমনই জিনিস ছিল। তো তো এতে যত অ্যাকশন সিন ছিল সব আপনি করেছেন, ডাবল রাখেননি? ডাবল রাখিনি। ডাবল মানে আমার মনে হয় না যে একটা তার জায়গা হবে হয়তো যেখানে আমি নেই। তবে সব জিনিস আমি নিজেই করি। বিকজ আ ওতে একটা মানে বডি ল্যাঙ্গুয়েজ এসে যায়। আর নিজের এক্সপ্রেশন যেটা হয় আ সেটা একদম ঠিকঠাক আসে। আর নয়তো সব জিনিস খুব কাট করে হয়ে যায় আরকি একেবারে। দেখুন, আজকাল বেশিরভাগ বড় অ্যাক্টর যারা রয়েছেন তারা এফেক্টের সঙ্গে কাজ করেন। স্টেজের ওপর পুরো শুট হয়, তারপর তাতে পুরো এফেক্ট দেওয়া হয়, আর মনে হয় একদম রিয়েল ছিল। না, দেখুন, দেখুন সেফটি আজকাল অনেক বড় হয়ে গেছে একটা ব্যাপার। ওয়ান শুড ডু ইট, আমি না বলব না। তবে প্রত্যেকের আলাদা, আলাদা স্টাইল আছে। সেটা সে কিভাবে করবে আরকি। এমন কিছু জিনিস যেটা মনে হবে আমি করতে পারব না, অবভিয়াসলি আমি তখন সাহায্য নেবই নেব। তবে প্রায়ই আমরা যেটা করি, আমার যদি মনে হয় এটা করতে পারব, আমি করে ফেলি আরকি। তাহলে বিপদের সঙ্গে খেলা আপনার শখ? না, শখ তো নেই। মেবি আই এম আ স্পোর্টসম্যান, তাই সবসময় সবকিছু স্পোর্টসের মতোই নিয়ে নিই। চলো এতে মজা লাগবে, করে ফেলি। তাহলে এই ফিল্মে আমিষা প্যাটেল যে ঝগড়া করেছিল সেটাও আপনি স্পোর্টিংলি নিয়েছেন? আমি তখন ওইসব জিনিস থেকে দূরে সরে যাই। যখন বুঝতে পারি ব্যাপারটা অন্যদিকে যাচ্ছে, আমি তখন চুপচাপ সরে যাই ওখান থেকে। শুটিং এর সময় তো ওনার প্রায়ই ঝগড়া হতো ডিরেক্টরের সাথে। আমি হ্যাঁ, সেই সময় ওখানে থাকতাম না। যা কিছু হতো ওনাদের মধ্যেই হতো আরকি। তবে আমার মনে হয় যে তো বাট কিন্তু হ্যাঁ, যা ঝগড়াঝাঁটি হতো সেটা না হলেই ভালো হতো। আমি তো সবসময় বলি, যতই আর্গুমেন্টস হোক না কেন, আর্গুমেন্টস থেকেও মানুষের একটা ধারণা হয়ে যায়। যখন কেউ কাউকে কিছু বলে, সেটা সামনে থেকে শুনলে জানা যায় কতটা ঠিক বলেছে আর কতটা ভুল বলেছে। আর সেটা রিয়ালাইজও হয়ে যায়। এগুলো হওয়া ঠিক নয়। বাট আই থিংক এরকম ঝগড়া হয়ে থাকে। ইটস পার্ট অফ লাইফ। তো আপনার কাছে এসে বলে না যে প্রায় যে একটু সমস্যাটা মিটিয়ে দিন? আমার কাছে এইসব জিনিস নিয়ে কেউ আসে না। বিকজ উনারা জানেন যে আমার কি অ্যাটিটিউড হবে আরকি। এখন সত্যি। তবে এবার গাদারে এসে গেছে। এখন আমার মনে হয় ঈশ্বর শুনেছেন। আসুন দেখে নিই জনগণের মধ্যে থেকে যদি কেউ প্রশ্ন করতে চায়। এই কিছুদিন হলো আপনার গাদার 2 রিলিজ হয়েছে আর বক্স অফিসেও সেটা দারুণ হিট করেছে। তো আপনি এর সাকসেস দেখে ইন ফিউচারেও গাদার 3 করার কথা ভাববেন? দেখুন, গাদার 2 আনতে আমি ভয় পাচ্ছিলাম। কিন্তু গাদার 3 র জন্য আমি প্রস্তুত আছি। আমি শুনেছি যে আজকাল আপনার কাছে অফার আসছে বর্ডার 2, অর্জুন 2, ঘায়েল 2, সবগুলো 2 বানানো।
আই থিঙ্ক আমার যে ফিল্মগুলো ছিল, ক্যারেক্টার ছিল, তা মানুষের মনে এমনভাবে ঢুকে গেছে যে সবাই চায় ওগুলোর এক্সটেনশন দেখতে। হ্যাঁ, আর আপনারাও সেটাই দেখতে চান তো। তো বর্ডার 2 এর কথা যেটা বলছেন, একটা সময় তা করতে যাচ্ছিলাম কিন্তু করা হয়ে ওঠেনি। আর যখন এই ফিল্মটি এত হিট হয়েছে তো সবার মধ্যে দারুণ উৎসাহ এসে গেছে যে আমিও এটা বানাবো। তো মনে হয় একদিন ওটাও তৈরি হয়ে যাবে। আমি শুনেছি সানি দেওয়ালের খুব উৎসাহ জেগেছে। আপনি বলছেন যে একটা ফিল্মের জন্য 50 কোটি নেবেন। দেখুন, টাকা কত নেব কি নেব না, প্রডিউসার তো সেটাই দেবেন। যতটা উনি টাকা তুলতে পারবেন বলে উনি মনে করবেন, আর একটারও সেটাই নেবে যখন যতটা ফিল্ম সে মনে 500 করবে কোটি আয় করবে, 50 কোটি তো বলাই যায়। তো তো ওনার যেটা মনে হবে আমায় কতটা দিতে পারবেন, আমি সেই সীমার মধ্যেই থাকবো। এটা বলবো না যে আমি করতে পারবো না, ঠিক আছে? তো তো এইভাবে আমি কিন্তু কোনো কাজ করি না। হ্যাঁ, আই লাইক টু বি ইন দ্য পজিশন যেখানে প্রজেক্টের উপর যেন কোনো চাপ না আসে। আমার আপনার কাছে প্রশ্ন স্যার, আপনার গদারের কোনো ফেভারিট ডায়লগ প্লিজ একটু শোনাতে পারবেন? প্লিজ স্যার। हिंदुस्तान हिंदुस्तान जिंदाबाद था, जिंदाबाद है और जिंदाबाद रहेगा।